ধন্যবাদ। মৌলানা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণী। আজকে আমি আলোচনা করতেছি নবম শ্রেণী পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমরা সকলেই খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমরা পূর্বের যে ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছিল, আমরা তৃতীয় অধ্যায় জড়তা ও বলের ধারণা সম্পর্কে আলোচনা করব। তোমরা আগের অধ্যায়ে তোমরা সকলেই তোমরা গতির সম্বন্ধে, দ্যুতি, ত্বরণ, বেগ, ভরবেগের সম্বন্ধে তোমাদের ধারণা পূর্বের অধ্যায়ে তোমাদের আলোচনা হয়েছে। আজকে তোমাদের এই অধ্যায়ে জড়তা ও বলের ধারণা, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে তোমাদের জানতে হবে জড়তাটা কি। এই বিষয়টা তোমাদের স্পষ্ট একটা ধারণা। যেহেতু জড়তার স্পষ্ট একটা ধারণা থাকতে হবে। জড়তাটা হলো কোনো বস্তু যখন স্থির থাকে তার উপর বল প্রয়োগ করলে সেই বলটা সে গতিশীল হতে চায়। হয়তোবা গতিশীল আছে, তার উপর একটা বল প্রয়োগ করলে সে সেই গতিতে চলতে চায়। এই চাওয়ার যে অবস্থাটাই হলো জড়তা। শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদের সাথে যখন জড়তার প্রশ্ন বলছি, পরক্ষণেই কিন্তু তোমাদের সাথে একটা প্রশ্ন বলছি বলের সম্বন্ধে। তাহলে অবশ্যই তোমাদের বল বিষয়ে তোমাদের ধারণা থাকতে হবে, নাহলে এই জড়তার স্পষ্টতা থাকবে না। তাই তোমাদেরকে জড়তা ও বলের মাধ্যমেই যখন আমরা এই বিষয়গুলি অবহিত করব, তোমরা এই বিষয়গুলি যখন স্পষ্ট ধারণা নিলে তোমাদের এটার উপর ভিত্তি করে বৈজ্ঞানিক নিউটন এই বলের উপর ভিত্তি করে তার 3টা সূত্র আবিষ্কার করেছে। সেই 3টা সূত্রের ধারণাটা আমরা এই জড়তা এবং বলের সংস্পর্শে যা কিছু আছে সেই বিষয়ে ধারণাটা আমাদের আগে নিতে হবে। যদি আমরা এই ধারণাটা আগে নেই, তাহলে আমরা বৈজ্ঞানিক নিউটনের বলের জন্য যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র স্পষ্ট আমরা বিজ্ঞানের জগতে এই 3টা সূত্রের উপর ভিত্তি করে সকল কিছুই পরিচালিত হচ্ছে। এই 3টা সূত্র যখন আমরা শিখব, তখন আমরা এই পদার্থবিজ্ঞানের এবং এই বিজ্ঞানের যে সমস্ত ধারণা আছে সেটাকে আমরা প্রস্ফুটিত করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই এদিকে লক্ষ্য করো। প্রথমেই তাহলে আমরা জড়তা বিষয়টাকে জানলাম। এই জড়তার সাথে সম্পর্ক হলে বলে, তাহলে বলটা কি সেই বিষয়ে আমাদেরকে পরবর্তী সময়ে আমাদের জানতে হবে। এখন এই জড়তাটা তাহলে আমরা এর পরবর্তী সময়ে কিন্তু তোমাদের কাছে বলছি যে আমাদের বল কি সেই বিষয়টা আমাদের জানতে হবে। যা একটা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে সে গতিশীল হতে চায়, আবার গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে সেই গতিশীল বস্তুটি
তার গতির পরিবর্তন করে সেই দিকে ধাবিত হয়, তাহলে তাকে যাহা এই কাজটা করতে সম্পন্ন করে তাকেই বল বলা হয়। তোমরা আবারও জেনে নাও, কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করিয়া তার গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করিয়া তার গতির পরিবর্তন করে, হয় স্থির করে নাহলে তাকে গতির পরিবর্তন করে, তাকেই বল বলা হয়। আর এই বলের প্রতীকটাকে আমরা তোমরা যখন একটা সংজ্ঞা শিখবা তখন খেয়াল রাখবা, এই সংজ্ঞাটাকে স্থায়ী করতে হলে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে আগেই তোমাকে লক্ষ্য করতে হবে এটাকে একটা চিহ্ন বা প্রতীক আমাদের জানতে হবে। এই প্রতীকটা যদি আমরা জানি তাহলে আমাদের এটার একটা স্পষ্ট ধারণা, তোমাদের কাছে স্পষ্ট ধারণা থাকবে। এই জিনিসটা দেখার সাথে সাথে তুমি বলতে পারবা যে এটা বলের একটা প্রতীক। তাহলে এই বলটাকে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা বলছি, তার প্রতীকটা বলছি। এখন আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু বলটা গতি তৈরি করছে তাহলে তার এককটা কি হবে, এরপরে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে একক। এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি তোমরা কোনো কিছু সংজ্ঞাকে সংজ্ঞায়িত করতে চাও তাহলে তোমাদের এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে এই এককটা তোমাকে ধারণা থাকতে হবে। এই এককটাকে তোমাদের পাঠ্য বইয়ে আছে, বিস্তারিত তুমি জেনে নিও। এটা কি এন এবং নিউটন, এর একক হইল নিউটন। এই এককটা সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে। এই বিষয়গুলি আমরা যদি এখন আলোচনা করতে চাই তাহলে অনেক দূর পর্যন্ত আমাদের বিষয় আগে যেতে হয়। তোমরা দেখবা এই নিউটন যেটা আছে এটার আলোচনা তোমাদের পাঠ্য বইয়ে লক্ষ্য করো। ওই পাঠ্য বইতে তোমাদের বিস্তারিত তোমাদের দেওয়া আছে। আমি তোমাদেরকে এই বিষয়ে সচেতন থাকার জন্য, আমাকে লক্ষ্য করার জন্য এবং পুনরাবৃত্তি লক্ষ্য করে তোমার ওই বিষয়টা অনুধাবন করার জন্য তোমাদেরকে আহ্বান। তোমরা যখন কোনো সংজ্ঞা শিখবা, আমরা যেমন বলের সংজ্ঞা শিখলাম, তারপরে তার প্রতীক এবং তার একক যখন আমরা ধারণা দিব, তখন তোমাদের এই সংজ্ঞায়িত করা যে বাচ্চাটা আছে, যে এই সংজ্ঞা যেটা দেওয়া আছে এটা তুমি কখনো ভুলতে পারবে না, তোমার স্মৃতির থেকে কখনো ভুলবে না। তাহলে আমরা এখানে দেখো জড়তা ও বলের, তাহলে আমরা জড়তা সম্বন্ধে জানলাম, এমনকি বল সম্বন্ধে জানলাম। এখন এই জড়তার বলের একটা প্রকৃতি আছে। কোনো কিছু যদি আমরা, যেমন তোমার টেবিলের উপরে একটা বই রাখছ, একটা খাতা রাখছ, হয়তো একটা কলম রাখছ, আমরা যদি ওদের উপর আমার হাতের টোক্কা দিই, টোক্কা মানে কি, টোক্কা দেওয়ার সাথে সাথে ওখানে বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করলে দেখবো যে হয় পাঁচ থেকে একটু স্থির, বই এবং কলম খাতা সকলেই কিন্তু স্থির ছিল। যখন ওখানে বল প্রয়োগ করলাম তখন সে স্প্রেড আউট হইল, একটু সরল। এই যদি সরতে চায়, এইটাই হলো তোমার বল। আমি আশা রাখি স্পষ্টই তোমরা বুঝতে পারতেছ বল কি। আর তোমাদের এর আগে কিন্তু বলা হয়েছে, আবারও বলতেছি, জড়তাটা হলো বলের সাথে এবং জড়তার সাথে তোমাদের কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। যেমন তোমাদের কাছে একটা দ্বিধা দ্বন্দ্ব লাগতেছে। জড়তাটা হলো আসলে বল প্রয়োগ করার পরে একটা অবস্থা বস্তু, যেমন
একটা বইকে তুমি, একটা পেন্সিলকে তুমি, একটা কলমকে টেবিলের উপরে দিছ, একটা টোক্কা দিছ, তখন টোক্কাতে তোমার কলমটা সরছে না, কিন্তু তুমি টোক্কা ঠিকই দিছ, বল দিছ, কিন্তু উকিল থেকে হয় সরবার চায়, আবার চায় না। তার মানেই তোমার যখন ধাক্কা দিছ কিংবা টোকা দিছ, এখানে একটা বল আছে, বইয়ের নিজস্ব একটা বল আছে। যখন ওরে যখন ওই টোকাটুকু দিছ, তখন ওই বইয়ের থেকে বেশি শক্তি হলে সে সরে যাবে। আঙ্গুলের যদি শক্তি বেশি থাকে, এখানে বল যদি বেশি থাকে তাহলে সে সরবে, আর যদি বইয়ের থেকে কম শক্তি হয় তাহলে সে স্থির থাকবে। এই যে স্থির থাকা আর গতি হওয়া চাওয়া, এই যদি এখানে একটা নিরপেক্ষতা আসে উভয়ের, এইটার নামই হলো জড়তা। তাহলে তোমরা সকলেই জেনে নাও, তাহলে জড়তা আর বল এক না। ও হলো তার অবস্থা, যার তার অবস্থান আছে, তার উপরে বল প্রয়োগ করা হয়েছে, সে ওই অবস্থানে থাকতে চায়, কিংবা অবস্থানে পরিবর্তন করে সে সামনের দিকে গতিশীল হতে চায়। এই যে তার উভয়ের বলের মাঝখানে যে একটা জড়তা, তার মানে স্থির থাকার লিখেতে একটা সমন্বয় সাধন করে ও ঠিক থাকতে চায়, এটার নামই হলো জড়তা। আর কোনো বস্তুরে বল প্রয়োগ করলে সে স্থির থাকতেছে কিংবা গতি হইতেছে স্পষ্টতই, আবার গতিশীল বস্তু আছে, ওইটার উপরে বল প্রয়োগ করলা, ও হয়তো বা স্থির হতে চায় বা গতির পরিবর্তন নিয়ে আসে, আরও বেশি গতিতে ছিল। এখানে যেটা যা কাজ করতেছে এটার নাম হইল বল। তাহলে আমরা এতক্ষণে সকলেই অবহিত, যে স্পষ্টই তোমাদের ধারণা, আমি মনে করি তোমরা স্পষ্টতই তোমরা একটা ধারণা পাচ্ছ যে বল এবং জড়তার মধ্যে কী ধরনের সমস্যাটা আছে। এই সমস্যাটা কিন্তু তোমাদের যদি এখনও তোমাদের জটিলতা থাকে, তাহলে তোমরা পাঠ্য বইয়ের মাঝে দেখো, আমার কথার সাথে মিলে নিও, দেখবে সুন্দরভাবে তোমাদের জড়তা এবং বলের স্পষ্ট ধারণাটা তোমাদের একটা লক্ষ্যমাত্রা উত্তীর্ণ হবে। এখন এই বলের উপরে ভিত্তি করে আমরা কয়েকটা বল আমাদের কাছে আছে। যেমন আমরা দেখি যে পৃথিবীতে অনেক বলের কথাই শুনছি। যেমন একটা দেখছি যে মহাকর্ষ বল। আমরা বলগুলিকে মহাকর্ষ বল, এই কথাটা কিন্তু তোমরা স্পষ্টই শুনছ, কিন্তু আজকে তোমরা এই বিষয়টা মহাকর্ষ বলটা কি সেই বিষয়ে তোমরা জানবা। তড়িৎ চুম্বক বল, এটাকে অনেক সময় তাড়িত চুম্বকীয় বল বলা হয়। এখন এইটা আমরা প্রতিনিয়তই, এই বলগুলি আমরা প্রতিনিয়তই, আমরা সকালে ঘুমের থেকে একটা টুথপেস্ট ব্যবহার করে যেমন দাঁত পরিষ্কার করি, আমরা এই বলগুলি প্রতিনিয়তই আমরা আমাদের চোখের সামনে আমরা এটা প্রয়োগ করতেছি, ব্যবহার করতেছি, অথচ আমরা এটাকে লক্ষ্য করতেছি না। আমরা একটু লক্ষ্য করলেই এই বিষয়গুলো কি স্পষ্ট আমাদের একটা ধারণা আসে। এখন তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বল এখন তোমরা জেনে নাও। তাহলে মহাকর্ষ বল কি? প্রকৃতি জগতে যা কিছু সৃষ্টি হয়েছে একে অপরের সাথে সম্পর্কযুক্ত, একজনে আরেকজনের প্রতি একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। সৃষ্টির জগতে সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। আজকে সকালে যদি তুমি রুটি খেয়ে থাকো, তাহলে আটা এবং পানির সাথে সম্পৃক্ত করে ওরা একত্র হয়ে কিন্তু একটা পদার্থে পরিণত হয়েছে, ওদের আঁকড়ে ধরে রাখার মতো
এই প্রত্যেকটা উপাদানের যে উপাদানগুলি আছে এই উপাদানগুলিকে আঁকড়ে ধরার একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বল, এই যে দুইটা বস্তু পানি এবং তোমরা আটা কো ময়দা কো এদের সাথে যখন একত্র করলা তখন একজনে আরেকজনকে আঁকড়িয়ে ধরে রাখছে। এই যে একজনকে আরেকজনকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটা সাপোজ সামান্য জায়গাতে তোমরা ধরে নাও, এই আকর্ষণ বলটাই হলো মহাকর্ষ বল। সৃষ্টির জগতে যা কিছু তৈরি হয়েছে ওখানে এক বা একাধিক উপাদান আছে, এরা পরস্পর একের সাথে আরেকজনের আকর্ষণের মাধ্যমে স্থিতিশীল থেকে ওই উপাদানটা প্রকাশ করতেছে বা ওই উপাদানটা তৈরি হচ্ছে। এই বলটার নামই হইল মহাকর্ষ বল। আমি আশা করি তোমরা স্পষ্টই বুঝতে পারতেছ। আর তোমাদের এইটা যদি তোমাদের বোঝার জন্য অসুবিধা হয় তাহলে তোমাদের পাঠ্য বইয়ে তোমরা আরেকটু আমার কথাটাকে মিল রেখে ওইটাকে জাস্টিফাই করবা। জাস্টিফাই করলে দেখবা যে তোমাদের এখান থেকে এটার একটা স্পষ্ট ধারণা আসবে। এরপরে আসো তড়িৎ চুম্বক। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখানে এই তড়িৎ চুম্বক বল লক্ষ্য করো। এটা তড়িৎ চুম্বক বল। এখানে তোমাদের বইয়ে দেখবা এই ধরনের একটা শব্দ আছে, চৌম্বক। এখন তোমরা এই শব্দটাকে দেখলাম, প্রথমবারে কিন্তু একটা চুম্বক শব্দ লিখছিলাম, এখন কিন্তু চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল। এখন তোমাদের কাছে একটা জিনিসের সবচেয়ে সিগন্যাল স্বরূপ রাখো, এই যে একার আর ওইখানে যে ওইকার হচ্ছে, এটা তাহলে আগে যে চুম্বকটা লিখলাম আর এইটার মধ্যে কি তফাৎ তোমরা এই বিষয়টাও জেনে নেব। আগের যে চুম্বকটা লিখছি অবশ্যই তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, চুম্বক চৌম্বক এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? এই দুইটা শব্দ তোমাদের পার্থক্য এবং তফাৎটা তোমাদেরকে জানতে হবে। জানাটা অত্যন্ত সহজ, এখন জেনে নাও। যে সমস্ত জায়গাতে এই চুম্বক শব্দটা থাকবে সেটা হবে প্রাকৃতিক চুম্বক, প্রকৃতির থেকে পাওয়া চুম্বক। আর এই চুম্বক শব্দটা যেখানে থাকবে সেখানে হবে, এটা হবে কৃত্রিম চুম্বক। এই প্রাকৃতিক চুম্বকের মাধ্যমেই যে চুম্বকটা তৈরি হচ্ছে, এই শব্দটা তোমরা এখন থেকে জেনে নেও। এই শব্দটা যেখানে যেখানে আছে ওখানে তোমরা একটা স্পষ্ট ধারণা নেবা এটা একটা কৃত্রিম চুম্বক। এই বিষয়ে যেন তোমাদের স্পষ্ট একটা ধারণা থাকলে তোমরা যখন তোমাদের পাঠ্য বই পড়বা তখন তোমাদের স্পষ্ট একটা নির্দেশন থাকবে। আর যেখানে যেখানে এটা থাকবে সেটা এটা প্রকৃতির থেকে যে চুম্বকটা খনিজ হোক যেভাবে হোক আমরা পাইছি, সেই চুম্বকটা হলো এই চুম্বক। কথাটা মনে থাকবে। তোমরা সকলেই এই কথাটা যদি মনে রাখতে না পারো তাহলে বানানটা তোমরা লিখে নিয়ে তোমাদের মনে স্পষ্ট একটা ধারণা নিও। যেহেতু আমরা এখানে চুম্বক, তড়িৎ চুম্বক বল নামে আখ্যায়িত করা হয়েছে, তার মানে যেখানে কোনো পদার্থের মধ্যে, একটা ধাতবীয় পদার্থের মধ্যে যখন তড়িৎ দেওয়া হয় তখন ধাতবীয় পদার্থটা আকর্ষণ বেড়ে থাকে, চুম্বকের মধ্যে সেই আকর্ষণ চুম্বক তৈরি হয়। এদেরকে বলা হচ্ছে বিদ্যুতের প্রভাবের ফলে ধাতবীয় উপাদানের মধ্যে যখন চুম্বকত্ব লাভ করে তখন ওই ধাতবীয় চুম্বকটাকে চৌম্বী বলা হয়। এবং ওখানে যে যতটুকু বলের উদ্ভূত হয় সেই বলটাই হল তারই চুম্বকীয় বল। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়টা তোমাদের ধারণা আসছে।
যদি তোমাদের এই ধরনের সমস্যা কিংবা এটা যদি মনে না থাকে, তাহলে তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিলে তুমি আরও স্পষ্টভাবে, এমনকি আরও উদাহরণের মাধ্যমে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। যেমন আমরা দেখি শীতকালে আমরা এলোমেলো চুল থাকলে সেই চুলকে আমরা শীতকালে চিরুনির মাধ্যমে আঁচড়াই। এই আঁচড়ানোর সময় ওখানে কিন্তু চুলে আর চিরুনির মাধ্যমে একটা ঘর্ষণ বিদ্যুৎ হয়। এখন বিদ্যুৎটা তো বিদ্যুৎই, কিন্তু এখানে আরও এটার সংস্পর্শে যদি আমরা অন্য কোনো পদার্থে আসে, যেমন ধুলাবালি, এটাকে ওই সংস্পর্শে একটা আকর্ষণ সৃষ্টি হয়। ওখান থেকে বাজারে ময়লা জাতীয় পদার্থ কিন্তু ওখানে আঁকড়িয়ে ধরে, এখানে কিন্তু আকর্ষণ। এই কারণে এই আকর্ষণটাকে বলা হয়েছে তড়িৎ চুম্বকীয় চুম্বক বল। বিষয়টা স্পষ্ট তোমাদের সকলেই মনে রাখবা। এরপরে তোমাদের আরো কিছু বল আছে, দুর্বল নিউক্লিয় বল আছে, সবল নিউক্লিয় বল আছে। সেই বিষয়ে তোমাদের এই পাঠ্যে অনেক ধারণা দেওয়া আছে। তোমরা তোমাদের এই বিষয়গুলি আগে তোমরা এই বিষয়গুলি স্পষ্ট ধারণা নিয়ে তোমরা এই মহাকর্ষ বল এবং তড়িৎ চুম্বকীয় বল এই বিষয়গুলি দ্বারা পড়বা। সাথে সাথে তার সাথে যে আরও বলগুলি, আরও 2টা বল রয়ে গেল তোমাদের পাঠ্য বই আছে, সেই বিষয়ে তোমরা লক্ষ্য রাখবা। লক্ষ্য রাখার পরে তোমরা, আমরা আগেই বলছি যে নিউটনের বল জড়তার উপরে ভিত্তি করে নিউটনের 3টা সূত্র আবিষ্কার করছে। সেই সূত্রটিকে স্পষ্ট মনে রাখার জন্য আমাদের এই বিষয়গুলি আগে পূর্বেই অবহিত হতে হবে। যদি আমরা এই পূর্বেই অবহিত হতে পারি, তাহলে আমরা ওই সমস্ত সূত্রগুলিকে সহজ এবং সহজতর হবে এবং বিস্তারিত জানতে পারবো। এমনকি সেটা কোথায় কোথায় প্রয়োগ হয়েছে সেই বিষয়ে আমরা জানতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন কিন্তু যদি আমরা বলি যে তোমাদেরকে বলা হলো যে জড়তা কি, তাহলে আমি মনে করি তোমরা এই মুহূর্তে জড়তার উত্তর দিতে পারবা, বল কি সেটা দিতে পারবা, তার প্রতীক কি সেই বিষয়ে তোমরা, আমি মনে করি সেটাই তোমরা এই খাতা লেখে না এবং তার একক কি সেই বিষয়ে দেখো। তারপরে এটার উপরে ভিত্তি করে বল, আমরা অনেকগুলি বলই আছে, তার মাঝখানে বর্তমান বিশ্বে স্পষ্ট যেটি ব্যবহার হচ্ছে এই বিষয়গুলো স্পষ্ট ব্যবহার হচ্ছে, আর অন্যগুলোও ব্যবহার হচ্ছে, কিন্তু এটা বিজ্ঞানকে সামনের দিকে অগ্রসর হচ্ছে বিধায় আমার তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে এই আলোচনাগুলো দেওয়া আছে। যেমন দেওয়া গেছে যে বলের বেলা দেওয়া গেছে অভিকর্ষ বল আছে, তারপরে এই বায়ুর মাধ্যমে একটা বল আছে, পরে ওই এই তাপের মাধ্যমে একটা বল আছে, মানে ভিন্ন ভিন্ন আরও অনেকগুলি বল আছে। সেই বিষয়ে তোমরা পূর্বের ক্লাসে শিখছ। আর এখন বর্তমানে তোমাদের এই বলগুলি বিজ্ঞানকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য বিজ্ঞানকে ধাবিত হচ্ছে বিধায় আমাদের এই বলগুলি সম্বন্ধে ধারণা থাকবে। আর এই বলগুলি সম্বন্ধে ধারণা থাকলে এখন এই বলের যে সমস্ত কার্যকলাপ আছে, এই কার্যকলাপের উপরে তোমাদের পাঠ্য বইয়ে আরেকটা শব্দ আসবে, আরেকটা প্রক্রিয়া আসবে, সেটা হলো সাম্য অবস্থা। আমরা আগামী ক্লাসে তোমাদের জন্য সাম্য অবস্থার আলাপ আলোচনা করব। আজকে তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই খাতায় লিখে দাও বাড়ির কাজ। এটার উপরে ভিত্তি করে তোমাদের বাড়ির কাজ আছে। তোমরা নিউক্লিয়
তোমাদের এটি বাড়ির কাজ হচ্ছে দুর্বল নিউক্লিয়ার এবং সমান নিউক্লিয়ার ব্যাখ্যা করা। এটি তোমাদের বাড়ির কাজ ছিল। আগামী ক্লাসে তোমাদের এই বিষয়টা এই যে শুনে সব কিছু উপাদানগুলো সব কিছু লক্ষ্য করে এটা বিস্তারিত আলোচনা বিদ্যুৎ বড় বিষয় উত্তরটা লিখে দেবা। আর সকলেই এই দুর্যোগ মুহূর্তে সকলেই স্বাস্থ্যবিধি মেনে সকলে চলবা, হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করবা এবং সকলে সুস্থ থাকবা। সকলে সুস্থ তা কামনা করে আমি আমার আজকের জন্য ক্লাসটি সমাপ্ত করছি। আগামী ক্লাসে তোমাদের আরও সুন্দর সুন্দর আলোচনা করা হবে এই প্রত্যাশা রেখে আমি আমার পাঠ সমাপ্তি ঘোষণা করছি। সকলকে